সাইলেজ করার মেথড শুধু ফলো করলেই হয় না, এটিকে মেথডগুলোকে এমনভাবে তোমাকে ফলো করতে হবে যেটি সাইলেজ হওয়ার ভালো হওয়ার সাথে সম্পৃক্ত রয়েছে, ভালো বা মন্দ হওয়ার সাথে সম্পৃক্ত রয়েছে। তো এখন প্লান্ট এনজাইম কিন্তু যখন লাইভ থাকে প্লান্টগুলো, তখন কিন্তু বিভিন্ন রকম এনজাইমেটিক বিক্রিয়া হয়, ইন্টারমিডিয়েট মেটাবলিজম হয়, তাই না? একটা কম্পোনেন্ট থেকে বডি কম্পোজিশনে আরেকটা কম্পোনেন্ট ইউটিলাইজ মানে তৈরি হওয়া, সেটি তোমরা জানো যে প্লান্ট বিভিন্ন ধরনের কো ফ্যাক্টর কো এনজাইম হিসেবে কাজ করে, অনেক ধরনের এনজাইম থাকে। তো এই যে তুমি গাছ কাটার মানে তুমি হারভেস্টিং করার পরপরই গাছ ফডার, আহ, তারপরে কিন্তু এটা লাইফ থাকছে না, তাই না? তাই না, লাইফ না থাকলেও এটি কিন্তু যে এনজাইমগুলো থাকে সেই এনজাইমের বিক্রিয়াগুলো কিন্তু কন্টিনিউ করে। Immediately after cutting the crop and during the early stage of ensiling, chemical exchanges occur as a result of activity of enzymes present in the plant tissue. The process of respiration and proteolysis are the particular importance. Respiration হচ্ছে and proteolysis, respiration and proteolysis, এবং যেটি তার নিউট্রিয়েন্ট কোয়ালিটিকে ইনফ্লুয়েন্স করছে। রেসপিরেশন হচ্ছে যে তুমি অক্সিডেটিভ ডিগ্রেডেশন অফ অর্গানিক কম্পাউন্ডস, এবং এটি তোমার এনার্জি ইল্ড করবে, অর্থাৎ দেখা যাবে হিট জেনারেট হচ্ছে। তো যদি বেশি পরিমাণ এনার্জি পায় অর্থাৎ অক্সিজেন পায়, তাহলে বেশিক্ষণ ধরে এই রেসপিরেশন হতে থাকবে। আমরা আগেও গত ক্লাসে বলেছিলাম, যদি আমরা ঘাস কেটে রেখে দিই বা আমাদের বাসায় সবজি কেটে আমরা বা সবজি নিয়ে এসে রেখে দেই, এখানে কিন্তু রেসপিরেশন হচ্ছে যতক্ষণ পর্যন্ত সে খোলা আছে, এবং এবং সে কিন্তু হিট জেনারেট করতেছে, কিন্তু আমরা হিটটা দেখতে পাচ্ছি না, কারণ খোলা জায়গায় থাকার কারণে হিটটা চলে যায়। এইটা যদি পলিথিনের মধ্যে আটসাট করে রাখা হতো, তাহলে কিন্তু হিট জেনারেশন হিটটা ট্র্যাপ হতো এবং আমরা পলিথিনে হাত দিলে বুঝতে পারতাম যে এখানে টেম্পারেচার হয়েছে। এবং সেক্ষেত্রে হয় কি, যে এই সমস্ত ক্ষেত্রে রেসপিরেশনের সময় তোমার সুগার সলিউবল সুগারগুলো ব্যবহৃত হচ্ছে। আহ, এই তোমার অক্সিজেন অক্সিজেন যেমন ব্যবহার করছে, সেক্ষেত্রে অক্সিজেন ব্যবহার করার সময় তোমার সলিউবল সুগারটাও ব্যবহৃত হচ্ছে, এবং আলটিমেটলি কার্বন ডাই অক্সাইড এবং গ্যাস তৈরি হয়, ওয়াটার তৈরি করে। ইন দ্য harvested plant, biosynthetic reactions are limited and virtually all the energy in the exhaust is converted into heat. অর্থাৎ যতক্ষণ চলবে অক্সিজেন থাকবে ততক্ষণ ধরে হিট হিট প্রোডাকশন হতেই থাকবে। ইন দ্য সাইলো দ্য হিট ইজ রিটেইন, আচ্ছা তোমাদের বললাম একটু আগে, এবং এটার কারণে সলিউবল সুগারটা লস হচ্ছে। এবং আমি গত ক্লাসে বলেছিলাম যে আমাদের যে দেশে খড় আছে, খড় ব্যবহার করি আমরা, এই খড়ের ক্ষেত্রেও তো কিন্তু তাই, খড়টাকে রেখে দিলে আজকে তুমি যে যদি 1 টন খড় রেখে দাও খোলা জায়গায়, 6 মাস পরে ওজন করবার দেখবে 1 টনের চেয়ে কমে গেছে, কম ওজন কমে গেছে। এই কোথায় গেল এই ওজনটা, কি কমলো? এখানে তোমার এক্সপ্রেশন হয়, এবং এবং দেখা যাচ্ছে সলিউবল সুগারটা লস হয়ে যায়। আমাদের দেশে খড়ের মান এমনি খারাপ, এটি আরও খারাপের রূপান্তরিত হয় যদি একটু লম্বা সময় ধরে বাইরে ওপেন স্পেসে রাখা হয়। প্রোটিওলাইসিস, এটা আমরা বলেছিলাম গত ক্লাসে যে অ্যারাউন্ড 75 to 90% যে নাইট্রোজেন সেটি প্রোটিন ফর্মে থাকে। হ্যাঁ, এবং ঘাস কাটার পরে সেটি প্রোটিওলাইসিস চলতে থাকে। আপনার ফিউ ডেজ অফ উইল্ডিং, অর্থাৎ তুমি খোলা অবস্থায় যদি রেখে দাও, দেখা যাবে সেই যে এটা 50% কমে যাবে। প্রোটিন থাকবে না, সেটাই নন প্রোটিন নাইট্রোজেনাস সাবস্টেন্স হয়ে যাবে, যেমন অ্যামাইনো অ্যাসিড পেপটাইড হয়ে যাবে। যখন তুমি ঘাসকে এনসাইলিং করে রাখবা, প্রোটিওলাইসিস কন্টিনিউ করবে এবং 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 তোমার এবং সেটি বন্ধ হবে তখনই যখন তোমার পিএইচটা অনেক কমে যাবে। অর্থাৎ প্রোটিওলাইসিস চলতে থাকবে ঘাস কাটার পরে। সাইলেজ তুমি রাখলা, প্রোটিওলাইসিস চলছে, প্রোটিন ভেঙে যাচ্ছে,
উইদিন দ্য সেল। কিন্তু এটি কিভাবে বন্ধ করবা, এটি চলতেই থাকবে যতক্ষণ পর্যন্ত পিএইচ অনেক নিচে না নামবে। ঠিক আছে, স্যার, আমরা এই প্রোটিওলাইসিস কি আমরা খোলা জায়গায় রাখলেও চলতে থাকবে? খোলা জায়গায় রাখলে চলতে থাকবে। Most destruction of amino acid in silage is brought about the microbial activity rather than by the plant enzymes. কিন্তু পরবর্তী সময় যখন তোমার অ্যানারোবিক কন্ডিশন কনফার্ম হচ্ছে, এরপরে দেখা যাচ্ছে যে তোমার এই মাইক্রো অর্গানিজম প্রোটিওলাইসিস করছে। প্রথমে এনজাইমস করবে যতক্ষণ মধ্যে অক্সিজেন থাকবে, আর পরবর্তী সময়ে দেখা যাচ্ছে যে মাইক্রো অর্গানিজম এটিকে করবে, কিন্তু পিএইচটা যত দ্রুত না কমবে। রোল অফ মাইক্রো অর্গানিজমস ইন সাইলেজ, এটা বোধহয় গত ক্লাসে আমরা বলেছিলাম নাকি শুরু করেছিলাম? শুরু করেছিলেন। শুরু করেছিলাম। অ্যারোবিক ফাঞ্জাই অ্যান্ড ব্যাকটেরিয়া প্রেজেন্ট ইন ফ্রেশ হারভেস্ট। আমরা সাইলেজ করার সময় কিন্তু ব্যাকটেরিয়া বা ফাঞ্জাই কিন্তু দেই না, ব্যাকটেরিয়া দেই না, তাই না? সাইলেজ তাহলে কেন হয়? কে সাইলেজ করে? কোথেকে আসে ব্যাকটেরিয়াগুলো? ব্যাকটেরিয়াগুলো আগে থেকেই ন্যাচারালি থাকে, প্রাকৃতিকভাবেই থাকে। They are replaced by bacteria able to grow in the absence of oxygen. এবং অনেক ধরনের ব্যাকটেরিয়া থাকলেও দেখা যায় কি, যে যখন অ্যানারোবিক কন্ডিশনটা তুমি এনশিওর করবা, এই তখন দেখা যাচ্ছে অ্যানারোবিক ব্যাকটেরিয়াগুলো, যেগুলো অ্যারোবিক ব্যাকটেরিয়াগুলো অধিকাংশই আর গ্রো করছে না। কিন্তু ফ্যাকাল্টেটিভ অ্যানারোবস বলতে কিছু ব্যাকটেরিয়া রয়েছে, যেমন ল্যাক্টোব্যাসিলাস ফ্যাকাল্টেটিভ অ্যানারোবস, এটি তখন গ্রো করে, লাইক ব্যাকটেরিয়া, ল্যাকটিক অ্যাসিড ব্যাকটেরিয়া, কোলোস্ট্রিডিয়া অ্যান্ড এন্টারব্যাকটেরিয়া, এটি তখনও কন্টিনিউ করে, এবং ওখানে তাদের মধ্যে কম্পিটিশন চলে, কে আসলে আগে গ্রো করবে এবং কার্সকে সার্ভাইভ করবে, এটি নিয়ে একটা বিরাট কম্পিটিশন চলতে থাকে। এবং সেই কম্পিটিশনে যদি আমরা ল্যাকটিক অ্যাসিড ব্যাকটেরিয়াকে উইন করাতে না পারি, তাহলে ভালো মানের সাইলেজ হবে না। এবং ল্যাকটিক অ্যাসিড ব্যাকটেরিয়াকে উইন করানোর জন্য আমাদেরকে প্রপার ওয়ে মেথড, ওই যেগুলো বললাম, দ্রুত হারভেস্ট করা, তারপরে ময়েশ্চার কমানো, সয়েল কন্টামিনেশন না হওয়া, ইমিডিয়েট ফিলিং করা, সিলিং করা ভালো করে, গাদাগাদি করা, তাই না, কনসোলিডেশন, এইগুলো কনফার্ম না করলে তুমি ল্যাকটিক অ্যাসিড ব্যাকটেরিয়াকে তুমি গুরুত্ব দিচ্ছ না। আর যখন এগুলো কনফার্ম করবা, ল্যাকটিক অ্যাসিড ব্যাকটেরিয়াগুলো গুরুত্ব পাচ্ছে, এবং সেটা তোমার একটা বন্ধ করতে গিয়ে আমাদের ইয়ে বন্ধ হয়ে গেছে। আচ্ছা, হ্যাঁ। সরি, ঠিক আছে। তারপর আমরা আসলে ল্যাকটিক অ্যাসিড ব্যাকটেরিয়াগুলো হচ্ছে ফ্যাকাল্টেটিভ অ্যানারোবস। অ্যারোবিক কন্ডিশন থাকে, অ্যানারোবিক কন্ডিশন থাকে, এবং ক্রপসে খুব অল্প পরিমাণে থাকে, but usually multiply rapidly after harvesting and chopping. They can be divided into two categories. দুইটা ক্যাটাগরি ল্যাকটিক অ্যাসিড প্রোডিউসিং ব্যাকটেরিয়া রয়েছে। একটা হচ্ছে হোমোফার্মেন্টেটিভ, অর্থাৎ সে শুধুমাত্র ল্যাকটিক অ্যাসিড প্রোডাকশন করে। আর একটা হচ্ছে হেটারোফার্মেন্টেটিভ, সে ল্যাকটিক অ্যাসিডের সাথেও অন্য অ্যাসিডও তৈরি করে। Lactic acid bacteria, when the crop is ensiled, the lactic acid bacteria continue to increase, fermenting the water soluble carbohydrates in the crop to organic acids, mainly lactic acid, which reduce the pH value. প্রশ্ন হচ্ছে যে তাহলে কি স্যার শুধু ল্যাকটিক অ্যাসিড ব্যাকটেরিয়া, তাহলে অন্যগুলো কি অবস্থা হবে? সেটা তো আমরা বললামই, এখানে কম্পিটিশন চলে। ল্যাকটিক অ্যাসিডটা খুব দ্রুত তৈরি হয়, দ্রুত বাড়ে, এবং এটি অ্যানারোবিক কন্ডিশন কনফার্ম করলে এরা আরো বেশি বাড়ে, আর খুব দ্রুত বাড়ে, এবং যত বেশি অ্যানারোবিক কন্ডিশন আগে পাবে, তত এটি আগে গ্রো করা শুরু করবে এবং এনভায়রনমেন্টটা ফেভারেবল পাবে। দ্য হোমোফার্মেন্টেটিভ ল্যাকটিক অ্যাসিড ব্যাকটেরিয়া আর মোর এফিশিয়েন্ট
তুমি যদি হোমো ফার্মেন্টেটিভ ব্যাকটেরিয়াগুলোকে তুমি যদি ভালো মানের সাইলেজ করতে চাও, সেক্ষেত্রে দেখা যাবে তুমি সিলেক্টিভলি হোমো ফার্মেন্টেটিভ ব্যাকটেরিয়াগুলোকে কালচার যদি তৈরি করতে পারো বা পাওয়া যায় বাজারে বা ইত্যাদি, তাহলে সেটি যদি অ্যাড করে দাও, দেখা যাবে কি দ্রুত তোমার ভালো মানের সাইলেজ তৈরি হবে। হুম The homofermented lactic acid bacteria are more efficient at producing lactic acid from hexose sugars than the heterofermentative organisms. During enzycling, some hydrolysis of hemicellulose also occur, liberating pentoses, which may be fermented to lactic acid and acetic acid by most types of lactic acid bacteria. কখনো কখনো দেখা যায় যে হেমিসেলুলোজ ভেঙেও পেন্টোজ সুগার তৈরি হচ্ছে, এবং সেটি ফার্দার তোমার ল্যাকটিক অ্যাসিড এবং অ্যাসিটিক অ্যাসিড দুইটাই তৈরি হতে পারে। এবার আসো ক্লোস্ট্রিডিয়া। এটি আমরা কিন্তু চাই না, কিন্তু তারপরেও থাকে এবং এর সাথেই কম্পিটিশন চলে ল্যাকটিক অ্যাসিড ব্যাকটেরিয়ার। Clostridia are present on crops, but the main source in silage in soil contamination. এই জন্য Clostridia বেশি সয়েলে থাকে। তো তুমি যখন ঘাস কেটে মাটিতে ফেলে তারপর যদি পরে আবার ওখানে তুলে নাও, দেখা যাবে কি Clostridia বেশি আসবে। তুমি যদি ঘাস কাটার সাথে তুমি এটা তোমার যেখানে কেরিয়ার বা যেটা দিয়ে কাটছো তুমি, বা মাথায় করে বা পাজায় করে কিংবা যে কোনো ভাবে হোক মাটিতে না টাচ করে যদি তুমি কালেকশন করতে পারো, দেন এই Clostridiaর পরিমাণটা কম হবে। They occur in the form of spores and grows only under strict anaerobic condition. এটা কিন্তু অ্যানারোবিক ব্যাকটেরিয়া, অ্যানারোবিক কন্ডিশনে খুব দ্রুত বাড়ে। অর্থাৎ তুমি একদিকে সাইলেজ তৈরি যখন করছো অ্যানারোবিক কন্ডিশনে যাচ্ছ সাইট্রিক অ্যাসিডের জন্য, আর সেটা কিন্তু এই ক্লোস্ট্রিডিয়ার জন্য কিন্তু সুইটেবল। সো দ্যার ইজ এ গুড কম্পিটিশন between Clostridia and lactic acid producing bacteria. They can be divided into two major groups, saccharolytic Clostridia and proteolytic. অর্থাৎ এই Clostridia কিন্তু আবার দুই ধরনের, একটা আছে সুগারকেও ভাঙে, মানে কার্বোহাইড্রেটকে ভাঙে, আবার কিছু Clostridia আছে তারা তোমার প্রোটিওলাইটিক হতে পারে, অর্থাৎ তোমার প্রোটিনকেও ভাঙে। তো সুগারকে ভাঙলে অ্যাসিড তৈরি হচ্ছে, অ্যাসিডিক অ্যাসিড, তারপর বিউটারিক অ্যাসিড ইত্যাদি হচ্ছে। আর প্রোটিওলাইটিক Clostridia একই Clostridia যদি মানে ওদের যে ভ্যারাইটি আছে সেটা যদি প্রোটিন ভাঙে, তাহলে সেখানে অ্যামোনিয়া তৈরি হচ্ছে, অর্থাৎ সেখানে কিন্তু পিএইচ কমতে বাধা দেয়, তাই না? সো তোমার ল্যাকটিক অ্যাসিড প্রোডাকশন করলে পিএইচটা খুব দ্রুত কমবে। ল্যাকটিক অ্যাসিডের সাথে অন্য কোনো ব্যাকটেরিয়া অন্য কোনো তোমার অ্যাসিড তৈরি হলে সেটি একটু অপেক্ষাকৃত কম দ্রুত কমবে। তারপরে তোমার যদি তোমার অ্যামোনিয়া জাতীয় কিছু তৈরি হয়, তাহলে সেটি আরও কমতে বাধা দিবে। অর্থাৎ বুঝতে পারছো যে এখানে ল্যাকটিক অ্যাসিড ফার্স্ট প্রায়োরিটি, দেন Clostridia অ্যান্ড আরেকবার একটু বলবেন। আবার বলছি, আমরা যখন Clostridia যখন অ্যানারোবিক কন্ডিশনটা কনফার্ম হলো, তখন কিন্তু ল্যাকটিক অ্যাসিড প্রোডিউসিং ব্যাকটেরিয়া বাড়তেছে, Clostridia বাড়তেছে। তো এখানে একটা কম্পিটিশন চলে। যত দ্রুত ল্যাকটিক অ্যাসিড প্রোডিউসিং ব্যাকটেরিয়া বাড়বে, তত বেশি ল্যাকটিক অ্যাসিড তৈরি হবে, তত পিএইচ দ্রুত কমবে। কিন্তু ইন দ্য মিন টাইম যদি কিছু Clostridia কন্টামিনেশন থাকে, সেটাও কিন্তু বাড়তেছে, Clostridia কিন্তু বাড়তে থাকবে। এবং সেই Clostridia কিন্তু তোমার ওই যে অ্যাসিড তৈরি করবে সেই অ্যাসিডগুলোর পিএইচ কিন্তু দ্রুত কমবে না। হ্যাঁ, যার কারণে হবে কি, শুধু তাই না, এই Clostridia গুলো কিন্তু প্রোটিনও ভাঙতেছে। প্রোটিন ভাঙলে এখানে অ্যামোনিয়া তৈরি হচ্ছে। সেই অ্যামোনিয়া তৈরি হওয়া মানে কি, পিএইচটা ক্ষারীয় দিকে যাবে, তাই না? মানে এখানে তোমার এটাকে বলে কি ইয়ে করে ফেলবে, এটাকে বলে বাফারিং ক্যাপাসিটি। তো বাফার্ড হবে, অর্থাৎ একটু অ্যাসিড তৈরি হলেও এই প্রোটিওলাইটিক ব্যাকটেরিয়া Clostridia যেহেতু অ্যামোনিয়া তৈরি করছে, সেহেতু অল্প একটু তোমার কি বলে অ্যাসিড তৈরি হলে সেটি বাফারিং হয়ে যাবে, অর্থাৎ পিএইচটা কমতে বাধাগ্রস্ত হবে। তো স্বাভাবিক কারণেই গুড এনভায়রনমেন্ট তৈরি হবে না সাইলেজের জন্য। সো বুঝতে পারছো যে এখানে একটা কম্পিটিশন চলছে Clostridiaর সাথে এবং ল্যাকটিক অ্যাসিড প্রোডিউসিং ব্যাকটেরিয়ার সাথে। দ্য স্যাকারোলাইটিক ব্যাকটেরিয়া, যেমন Clostridia যেটা স্যাকারোলাইটিক, সেটি করবে কি, যে ফার্মেন্ট ল্যাকটিক অ্যাসিড অ্যান্ড রেসিডুয়াল ওয়াটার সলিউবল কার্বোহাইড্রেটস টু বিউটারিক অ্যাসিড, এবং এটাকে বিউটারিক অ্যাসিড তৈরি করবে। এবং বিউটারিক অ্যাসিড যখন তৈরি করবে, সেই বিউটারিক অ্যাসিড পিএইচ কিন্তু
ল্যাকটিক অ্যাসিডের মতো না, অর্থাৎ বিউটারিক অ্যাসিডের যে অ্যাসিডিক মাত্রা, তার যে তীব্রতা, সেটি কিন্তু আম, মানে ল্যাকটিক অ্যাসিডের চেয়ে কম। যেহেতু বিউটারিক অ্যাসিড প্রোডাকশন করছে, যে পিএইচটা অত দ্রুত কমবে না, একটু আস্তে আস্তে কমবে। তারপর প্রোটিওলাইটিক কোলেস্টেরলের কথা বললাম যে এটি ফার্মেন্ট মেইনলি অ্যামাইনো অ্যাসিডস। ওই যে আমরা বললাম যে প্রোটিওলাইসিস হচ্ছে, সেখানে অ্যামাইনো অ্যাসিড তৈরি করবে, সেই অ্যামাইনো অ্যাসিডগুলো এই প্রোটিওলাইটিক কোলেস্টেরিয়া টু ভ্যারাইটি অফ প্রোডাক্টস ইনক্লুডিং অ্যাসিটিক অ্যান্ড বিউটারিক অ্যাসিড। অ্যাসিডিক অ্যাসিড প্রোডাকশন করবে, বিউটারিক অ্যাসিড প্রোডাকশন করবে, অ্যামাইন্স করবে, অ্যামোনিয়া করবে। অর্থাৎ অ্যাসিডিক অ্যাসিডের তোমার যে মাত্রা স্ট্রেংথ, সেটা কিন্তু ল্যাকটিক অ্যাসিডের চেয়ে কম। বিউটারিক অ্যাসিডের স্ট্রেংথ কিন্তু ল্যাকটিক অ্যাসিডের চেয়ে কম। সো স্বাভাবিক কারণে পিএইচটা কিন্তু অপেক্ষা কিন্তু বেশি থাকবে, তাই না? এগুলা সম পরিমাণ ল্যাকটিক অ্যাসিড তৈরি হইলে সে যত পিএইচ কমাবে, ঠিক একই পরিমাণ যদি অ্যাসিডিক অ্যাসিড বা বিউটারিক অ্যাসিড তৈরি হয়, সেটি কিন্তু পিএইচ কমাবে। পাশাপাশি অ্যামাইন্স অ্যান্ড অ্যামোনিয়া তৈরি হচ্ছে, সেগুলো বুঝতে পারছো, অ্যামোনিয়া হচ্ছে ক্ষারীয়, ওটা ক্ষারীয়, অর্থাৎ পিএইচটাকে কমতে বাধাগ্রস্ত করবে। সো আমি আগেও বলে ফেলেছি যে প্রোটিওলাইটিক ব্যাকটেরিয়া কোলেস্টেরিয়া এই কাজটা করবে। কোলেস্টেরিয়া গ্রো বেস্ট। দেখো কোলেস্টেরিয়া তুমি যদি অ্যানারোবিক কন্ডিশন তৈরি হয়ে গেছে মনে করো, তখন দ্রুত কিন্তু 7 to 7.4 এই অর্থাৎ তোমার ঘাস, তোমার এনসাইলিং শুরু হওয়ার প্রথম দিকেই খুব দ্রুত সে কিন্তু বেশি মানে বাড়তে থাকবে। দে ক্যানট টলারেট অ্যাসিড কন্ডিশন অ্যান্ড এ পিএইচ অফ 4.2 ইজ ইউজুয়ালি কনসিডার টু দ্য লো এনাফ টু ইনহিবিট দেয়ার গ্রোথ। অর্থাৎ কোলেস্টেরিয়া একেবারে কমপ্লিটলি ইনহিবিট করতে গেলে তোমাকে 4.2-তে নামাতে হবে। অর্থাৎ 4.2-তে নামাতে গিয়ে যদি তোমার সময় বেশি লাগে, তোমার ল্যাকটিক অ্যাসিড যদি প্রোডাকশন কম হয়, এই সময় কিন্তু কোলেস্টেরিয়া কিন্তু বসে থাকবে না, সে কিন্তু বাড়তে থাকবে। কোলেস্টেরিয়া আর পার্টিকুলারলি সেন্সিটিভ টু ওয়াটার অ্যাভেলেবিলিটি অ্যান্ড রিকোয়ার ভেরি ওয়েট কন্ডিশন ফর অ্যাক্টিভ গ্রোথ। যদি তোমার ঘাস ভেজা ভেজা হয়, অর্থাৎ যদি একটু ওয়েল্টিং না করে নাও, সেক্ষেত্রেও কোলেস্টেরিয়া খুব সুইটেবল গ্রোথ হবে। অর্থাৎ তুমি যদি এখন ভাবো যে তুমি ঘাস কাটছো, কেটে তুমি মাঠের মধ্যে ফেলছো, মাঠের মধ্যে ফেলার পরে তোমার ভেজা মানে এই খুব কচি ঘাস, শুকাওনি, তুমি তোমার রেখে দিলা তোমার সাইলেজ করে, দেখা যাবে যে কি এই কোলেস্টেরিয়া কিন্তু তখন সহজেই বৃদ্ধি পাবে। অর্থাৎ পানি, ময়েশ্চার বেশি থাকাটাও কোলেস্টেরিয়ার জন্য ভালো। সো ময়েশ্চার কন্টেন্টটাও কমাতে হবে, কিন্তু কমাতে হবে এমন মাত্রায় যে বেশি কমে না যায়। উইথ ভেরি ওয়েট ক্রপস, অ্যাজ ফর এক্সাম্পল 150 মানে 15% ডায়ামিটার, যেটাতে আর কি, ইভেন দ্য অ্যাচিভমেন্ট অফ পিএইচ ভ্যালু অ্যাজ লো অ্যাজ 4 মে নট এমনকি যে যদি ময়েশ্চার বেশি থাকে, তারপর দেখা যাচ্ছে যে পিএইচ অনেক কমলেও এই ময়েশ্চারটা তাকে ফেভার করবে, তাকে জীবিত থাকার জন্য। বুঝতে পারছো? আমরা 4.2 বলেছি যে ক্রিটিক্যাল ফর কোলেস্টেরিয়া, বাট এখানে তথ্য আমরা যেটা পেয়েছি যে যদি ময়েশ্চার অনেক বেশি থাকে, তখন ওই লো পিএইচ হলেও তোমার ওই ব্যাকটেরিয়াগুলো, কোলেস্টেরিয়াগুলো তখনও পর্যন্ত জীবিত থাকবে। গ্রোথ অফ কোলেস্টেরিয়া ইজ সিভিয়ারলি রেস্ট্রিক্টেড ইফ দ্য ড্রাই ম্যাটার অফ দ্য এনসাইল্ড ম্যাটেরিয়াল ইজ অ্যাবাভ, অর্থাৎ 30%-এর বেশি যদি ময়েশ্চার হয়, 30%-এর বেশি যদি ড্রাই ম্যাটার হয়, তখন তুমি কোলেস্টেরিয়া গ্রোথকে তুমি থামাই দিচ্ছ বলে ধরে নিতে পারো। এটা একটা পয়েন্ট। তোমাকে ময়েশ্চার কন্টেন্ট, ড্রাই ম্যাটার কন্টেন্ট 30% প্লাস হতে হবে সাইলেজে, তাই না? এটি একটা ইম্পর্টেন্ট মেসেজ তোমাদের জন্য যে এটি হলে কোলেস্টেরিয়া, তখন মাটি যদি লাগেও একটু, তাও দেখা যাবে যে কোলেস্টেরিয়া ভালো এনভায়রনমেন্ট পাবে না তাদের গ্রোথের জন্য। বাট কমপ্লিট ইনহিবিশন মে রিকোয়ার কনসিডারেবলি হায়ার, পারহ্যাপস অ্যাজ মাচ অ্যাজ 400 গ্রাম। অর্থাৎ 40% হলে একেবারেই এই কোলেস্টেরিয়া গ্রো করবে না। A number of cases botulism caused by Clostridium have been reported, horses and cattle receiving such diets. Some fermentative pathway in silage, যেমন ল্যাকটিক অ্যাসিড ব্যাকটেরিয়া, যখন হোমোফার্মেন্টেটিভ ল্যাকটিক অ্যাসিড ব্যাকটেরিয়া হয়, তখন সে গ্লুকোজকে ভেঙে ল্যাকটিক অ্যাসিডে পরিণত করে, ফ্রুক্টোজকে ভেঙে ল্যাকটিক অ্যাসিডে পরিণত করে। হ্যাঁ, কিন্তু যদি হেটারো ফার্মেন্টেটিভ হয়, তাহলে গ্লুকোজকে ভেঙে ল্যাকটিক অ্যাসিড, ইথানল এবং কার্বন ডাইঅক্সাইড তৈরি করছে। তারপরে তোমার ল্যাকটিক অ্যাসিড
ম্যানিটল অ্যাসিটিক অ্যাসিড কার্বন ডাইঅক্সাইড তৈরি করছে। দেখো লক্ষ্য করো, ইথানল কার্বন ডাইঅক্সাইড, হ্যাঁ, ল্যাকটিক অ্যাসিড কিন্তু হচ্ছে, কিন্তু তার সাথে ইথানল কার্বন ডাইঅক্সাইড তৈরি হচ্ছে, হ্যাঁ, অ্যাসিটিক অ্যাসিড তৈরি হচ্ছে, কার্বন ডাইঅক্সাইড তৈরি হচ্ছে, ল্যাকটিক অ্যাসিড তৈরি, পেন্টোজ সুগারকে ভেঙে ল্যাকটিক অ্যাসিড এবং অ্যাসিটিক অ্যাসিড তৈরি করছে। অর্থাৎ এখানে দেখো সবচেয়ে খারাপ অবস্থা কিন্তু এই যে দেখো কার্বন ডাইঅক্সাইড তৈরি হওয়াটা, এটা গ্যাস হয়ে চলে যাবে, তাই না? হ্যাঁ, কার্বন চলে যাওয়া মানে কি এনার্জি চলে যাওয়া, এবং এই সময় বেশিরভাগ হয় তোমার 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 হিট উৎপাদন হয় বেশি বেশি করে। কার্বন ডাইঅক্সাইড হওয়া মানে হচ্ছে হিট, যে সমস্ত ফরওয়ার্ডে দেখবা যে সাইডে যে হিট হচ্ছে তার মানে কার্বন ডাইঅক্সাইড তৈরি হচ্ছে। যদি আমরা কোলোস্টেরিয়ার কথা চিন্তা করি, কোলোস্টেরিয়ার ক্ষেত্রে স্যাকারোলাইটিক রয়েছে, তারা তারা করে কি কোলোস্টেরিয়া এই যে ল্যাকটিক অ্যাসিড তৈরি তৈরি হচ্ছে, সেই ল্যাকটিক অ্যাসিডকেও আবার ফার্দার ভাঙতেছে তোমার কোলোস্টেরিয়া, হ্যাঁ, এবং বিউটারিক অ্যাসিড তৈরি করছে, কার্বন ডাইঅক্সাইড তৈরি হচ্ছে। প্রোটিওলাইটিক ব্যাকটেরিয়ার ক্ষেত্রে তোমার অ্যামাইনো অ্যাসিডগুলোকে ভেঙে সেই অ্যামোনিয়া তৈরি করতেছে, বিউটারিক অ্যাসিড তৈরি করতেছে, পাইরুভিক অ্যাসিড তৈরি করতেছে। ডিকার্বক্সিলেশন মাধ্যমে তোমার বিভিন্ন অ্যামাইনো অ্যাসিডগুলোকে ভেঙে বিভিন্ন ধরনের প্রোডাক্ট বাই প্রোডাক্ট তৈরি হচ্ছে। এছাড়াও রয়েছে এন্টারোব্যাকটেরিয়া, গ্লুকোজকে ভেঙে ইথানল এবং অ্যাসিটিক অ্যাসিড, এখানে তোমার ল্যাকটিক অ্যাসিড হয় না, অ্যাসিটিক অ্যাসিড এন্ড ইথানল তৈরি করছে, ঠিক আছে? লিস্টেরিয়া হচ্ছে এক ধরনের মাইক্রো অর্গানিজম, যা ব্যাকটেরিয়া, এবং এটি যদি প্রেজেন্ট থাকে সেক্ষেত্রেও তোমার এখানে কম্পিটিটিভনেস তৈরি হতে পারে, এবং খুবই দুর্বল খারাপ মানের একেবারে সাইলেজ যখন হয়, খুবই অবহেলায় যদি এটিকে তৈরি করা হয় এবং যদি এই ব্যাকটেরিয়াগুলো থাকে, তখন সেক্ষেত্রে আম, আহ, এই ব্যাকটেরিয়া এখানে ডোমিনেট হতে পারে, এবং সেক্ষেত্রে এটি কিন্তু সিরিয়াস ফর অ্যানিমেলের জন্য এটি ক্ষতিকর, এবং এটি নার্ভাস ডিজঅর্ডার প্লাস তোমার তার অ্যাবর্শন এটি হতে পারে। Enterobacteria, unlike the Clostridia, they are facultative anaerobes, and consequently they compete with the lactic acid bacteria for the water-soluble carbohydrates. They produce acetic acid, ethanol, and hydrogen. Like the Clostridia, they can decarboxylate and deaminate amino acids with production of ammonia. The optimum pH for the growth is about 7, usually active only in the early stage of fermentation. Species commonly found in silage are E. coli and Eruina herbicola. বেসিলাস স্পিসিস এখানে আছে, বাট এগুলো খুব কমন না, এইগুলো কিন্তু তোমার ফ্যাকাল্টেটিভ অ্যানার্বস, এবং এটি যখন তোমার সাইলেজ যখন অনেক হয় এবং অ্যারোবিক ডিটোরেশনের ক্ষেত্রে এই সমস্ত ক্ষেত্রে এইটি তৈরি হতে পারে। এটি খুব ফেলে যদি রাখো, অবহেলা করে যদি রাখা হয়, কখনো খোলা হচ্ছে আবার ঢোকানো হচ্ছে, তখন এটি 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 গ্রো করতে পারে। ফানজাই প্রেজেন্ট ইন সয়েল অ্যান্ড মেইনলি সয়েল থেকেই এই ফানজাই আসে। ফানজাই তোমার মূলত ভালো ফ্রেশ ফডার এমনিতে থাকে না, বাট এটি সয়েল কন্টামিনেশনের মাধ্যমে এটি আসতে পারে, হ্যাঁ। Is associated with silage includes species of Candida, Saccharomyces, and Torulopsin grown when silage is exposed to air. ইস্ট যেটা আমরা ওই যে আমরা যেটা বেকারিতে ইউজ করি, সেটি স্পেসিস স্যাকারোমাইসিস, সেটিও এখানে থাকতে পারে, এবং এই সমস্ত ক্ষেত্রে আমরা যে ল্যাকটিক অ্যাসিড চাই তার যে অন্যান্য কম্পোনেন্টগুলো তৈরি হতে পারে। আমরা যদি দেখি এখানে, তোমাদের হয়তো অলরেডি অনেকের ধারণা আছে যে ভিন্ন ভিন্ন ব্যাকটেরিয়াগুলো ভিন্ন ভিন্ন প্রোডাক্ট এর কাজে কিন্তু ব্যবহার করি আমরা। সাইলেজ যেমন ধরো প্রোপায়োনিক ব্যাকটেরিয়া, হ্যাঁ, প্রোপায়োনিক অ্যাসিড, এবং এই যে দেখো লক্ষ্য করো, আমরা যে চিজ খাই বাজারে, ভিন্ন ভিন্ন চিজের, আমরা তো মাত্র বাংলাদেশের মানুষ চিজ খাওয়া শুরু করেছি, তো এই যে আমরা তোমরা পড়েছো আন্ডার গ্রাজুয়েটে, এখন পড়ছো বেশ কিছু চিজের নাম, ঢাকা চিজ, কটেজ চিজ, তাই না, সুইস চিজ, চেদার চিজ বা ইত্যাদি ইত্যাদি, কিন্তু এর অল্প কিছুই তোমরা কিন্তু বাজারে পাচ্ছ। আমরা যখন ছাত্র ছিলাম আমরা কিন্তু কোনো ধরনের শুধুমাত্র ওই যে গোল একটা পাওয়া যায় না,
প্রায় 1.5 কেজি 2 কেজি ওজনের, যেটা ওইটি আমরা পেতাম, তাও নিউ মার্কেটের, ঢাকা নিউ মার্কেটে। এর বাইরে অন্য কোথাও পাওয়া যেত না। এখন কিন্তু অনেক ধরনের চিজ পাওয়া যাচ্ছে। এবং তোমরা যদি অনেকে দেশে বাইরে যাও, মানে ইউরোপের কান্ট্রিগুলোতে যাও, দেখবা যে আমাদের দেশে যেমন মিষ্টির দোকান রয়েছে, ওখানে কিন্তু শুধুমাত্র চিজের জন্যই একটা দোকান রয়েছে, এবং সেখানে যে কত ধরনের চিজ, এটি বোঝানো যাবে না। তোমরা পড়াশোনা করতে গিয়ে তোমাদেরকে ডেইরি টেকনোলজিতে প্রশ্ন করে যদি করা হয় যে অমুক চিজ কেমন করে বানায়, তোমাদের নিশ্চয়ই অনেক ঝামেলা তৈরি হয়, তাই না? কত সময়, কত টেম্পারেচার, এই সেই, তাই না? আমাদের সময় কোনো ঝামেলা হতো, মুখস্থ করতে পারতাম না। এখানে কিন্তু একটা জিনিস, ব্যাকটেরিয়ার প্রসঙ্গটাও আসে, তাই না? শুধুমাত্র সময় এবং তাপমাত্রা, কত পার্সেন্ট লবণ, কত ডিউরেশন, এই এই সেই, কিভাবে এই আগে লবণ না পরে লবণ ইত্যাদি রয়েছে। কিন্তু তার সাথে কিন্তু এই ব্যাকটেরিয়ার ধরন একটা ব্যাপার। হুম। এই যেমন ধরো যে সাপোজ এই যে চেদার চিজ যেটা আর কি, হ্যাঁ, সেটি কিন্তু তৈরি করা হয় মেইনলি আমরা যে ইউগার্ট খাই। হুম। সেই ইউগার্টের সাথে সম্পৃক্ত যে ব্যাকটেরিয়াগুলো আছে সেগুলো, তাই না? ল্যাক্টোবেসিলাস, স্ট্রেপ্টোকক্কাস, অ্যাসপারজিলাস, এগুলো 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 কিন্তু ল্যাকটিক অ্যাসিড তৈরি করে। আমরা যে দইটাকে, এটাও কিন্তু ল্যাকটিক অ্যাসিড প্রোডিউসিং ব্যাকটেরিয়া মেইনলি। কিন্তু আমরা যদি সুইস চিজের কথা বলি, তাহলে সেখানে কিন্তু প্রোপায়োনিক ব্যাকটেরিয়া, অর্থাৎ অন্য ব্যাকটেরিয়া হবে, এবং তারা কিন্তু প্রোপায়োনিক অ্যাসিড তৈরি করবে। অর্থাৎ বুঝতে পারছো যে এই যে ভিন্ন ভিন্ন অর্গানিজমগুলো ভিন্ন ভিন্ন অ্যাসিড তৈরি করবে, এবং আমরা যখন সাইলেস করবো, সাইলেসের মধ্যে কিন্তু এই যে ব্যাকটেরিয়াগুলো যেভাবে রয়েছে সেটি কিন্তু সেইভাবে তার মতো করে ইনফ্লুয়েন্স করবে। বাট আমাদের টার্গেট হচ্ছে ল্যাকটিক অ্যাসিড প্রোডিউসিং ব্যাকটেরিয়া। হুম। যেটি আমরা নর্মালি ইউগার্ডে যেটি আমরা এক্সপেক্ট করি, কিন্তু আমাদের ইউগার্ডগুলো তো আসলে পিওর না। আমাদের, আমার মনে হয় বাংলাদেশের, আমি জানি না আড়ং বা মিলভিটা করে কিনা, আমার মনে হয় করে না। তবে বাইরের দেশগুলোতে তোমার যখন কোনো ইউগার্ট তৈরি করা হয়, ওই অ্যাসপার যে এই যে 3টা ব্যাকটেরিয়া রয়েছে, বা তাদের আরও বেশি থাকতে পারে, সুবিধা অসুবিধার বিবেচনা করে, এগুলোর পিওর কালচার তারা ব্যবহার করে, সিড কালচার। সেখান থেকে তারা মাল্টিপ্লাই করে, এবং হয়তো দেখা যাচ্ছে যে 1 বছর 1.5 বছর ওইভাবে তারা মাল্টিপ্লাই করে করে চালায়, আবার তারা 2 বছর পরে আবার পিওর কালচার দিয়ে শুরু করে। কারণ দই বানাইলে হয় কি, ধারাবাহিকভাবে যদি বানাতে থাকলে এতে একটু একটু করে একটু একটু করে কন্টামিনেশন হতে হতে মূল যে কালচার সেটি ঠিক থাকে না, এবং দইয়ের মান ভিন্ন ভিন্ন হয়। এই জন্য যারা ব্র্যান্ডেড দইয়ের কোম্পানিগুলো রয়েছে, তারা দেখবা তাদের দই সারা জীবনে একই রকম মনে হয়। কেন মনে হয়? এই কারণে, হ্যাঁ, তারা আবার সেই সিটটা মেনটেন করে। যাই হোক, এখানে আমরা ইথানল তৈরি করার জন্য তোমার ওয়াইন, আমরা ওখানে ইথানল সাকারোমাইসিসের কথা এসছে। ওটা 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 যখন গ্রো করবে, তখন সেখানে ইথানলটা বেশি তৈরি হবে, হ্যাঁ, ওই সাইলেজের মধ্যে। কিন্তু তার পরিমাণটা খুবই কম, কারণ ল্যাকটিক অ্যাসিড ডোমিনেন্ট হবে নিশ্চয়ই। এবং ইথানল হলে ইথানলের একটা আলাদা আলাদা ফ্লেভার আছে, সেটিও আসবে। সো তারপরে তোমার কোলোস্টেরিয়াম যদি হয়, সেখানে এসিটন, আইসোপ্রোপানল, এগুলো তৈরি হবে, হ্যাঁ। তারপরে তোমার ইকলাই যদি হয়, তাহলে অ্যাসিটিক অ্যাসিড বেশি তৈরি হবে। সো বুঝতে পারছো যে আমাদের মূল টার্গেট হচ্ছে যে এক ল্যাক্টোবেসিলাস, হ্যাঁ, ল্যাকটিক অ্যাসিড ব্যাকটেরিয়া, ল্যাকটিক অ্যাসিড প্রোডিউসিং ব্যাকটেরিয়া। সো এই হচ্ছে মোটামুটি আমাদের সাইলেজ তৈরি করার সময় কি ঘটনাগুলো ঘটে, কি কম্পিটিশন ঘটে, এবং আমরা কেন খুব দ্রুত করব, কেন সয়েল কন্টামিনেশন বাদ দেবো, কেন ময়েশ্চার আমরা রেস্ট্রিক্ট করব, কেন চপিং সাইজ 3 ইঞ্চি বা 4 ইঞ্চি করব, কেন আমরা এটাকে খুব গাদাগাদি করে রাখবো, কেন এটাকে আমরা তোমার পলিথিন দিয়ে কাভার করবো, এবং এই টোটাল পদ্ধতিটা ফলো করার জন্য আমরা কেন কম সময় নেব। অনেকগুলো কথা কিন্তু আমি বলে ফেললাম তোমাদেরকে, বুঝতে পারছো? হ্যালো। জি স্যার। এখন তোমাদের কোনো কোশ্চেন থাকলে আমাকে বলতে পারো। স্যার চপিং সাইজ কেন 3 to 4 ইঞ্চি থাকবে যদি বড় সেটা? হয়, তাহলে তোমার ফাঁক বেশি থেকে যাবে, এটাই মেইন কারণ। এবং যদি তুমি আহ, আরো ছোট করলে আরো ভালো, 2 ইঞ্চি, 3 ইঞ্চি, 3 ইঞ্চি ওকে করা যেতে পারে, 2 ইঞ্চি করলে ভালো। আর কারো কোনো প্রশ্ন? নাই? এত কম প্রশ্ন করলে চলবে? তাহলে কি
সবাই কেউ আসো তো নাকি, নাকি সব ঘুমাইতেছো? আছি স্যার। দেখি তো ম্যাডামরা স্যাররা আপনাদের চেহারাগুলো একটু দেখি। চেহারা মোবারক মোবারক, আমারটা দেখাই। একশো 31 জন। তোমাদের কারো কোনো প্রশ্ন আছে? নাই? বলো। সবার নাম অবশ্য পুরোপুরি দেখা যায় না, বোঝা যায় না যে কার নাম কি। PRIANK, মানে প্রিয়াঙ্কা সম্ভবত, তাই না তোমার নাম? জি স্যার। আচ্ছা, প্রিয়াঙ্কা, রাইট, এখন দেখা যাচ্ছে প্রিয়াঙ্কা এস, যাই হোক, সাহা। সাহা। জি স্যার। হুম। গালিব, কি অবস্থা? ঘুমাইছিল নাকি? জি স্যার, আলহামদুলিল্লাহ ভালো। বায়োলজিক্যাল রিদম জানো তো কি জিনিস? জানো? জানো না? বায়োলজিক্যাল ক্লক জানো তো, জানার কথা। কে জানো শুনি একটু। বায়োলজিক্যাল ক্লক শুনি একটু। ক্লিয়ার না স্যার। ক্লিয়ার না কার কাছে? তে ঝাপসা ঝাপসা কি সেটা শুনি একটু। ক্লিয়ার যদি না হয় অসুবিধা নেই, তো ঝাপসা, তো ঝাপসাটা কি শুনি একটু। সরি স্যার, মনে বুঝে- করতে পারছি না স্যার। এই আচ্ছা, আমাকে তোমাকে একটু সত্য কথা বলো তো, এই সকাল থেকে আহ, কে ঘুমাইছো, ঘুমাইয়া উঠছো একটু আগে? মিথ্যা কথা বলবো না। উঠছি স্যার 1টার দিকে। দুপুর? হ্যাঁ, একটু আমি একটা জাস্ট একটা অ্যাজাম্পশন নিচ্ছি আর কি। এই বলো তো, এই তুমি বলো, এই রোকেয়া বলো তো, রোকেয়া কি অবস্থা, কখন উঠছো ঘুম থেকে? রোকেয়া, ও কি এখনো ফরার প্লটে নাকি? একটা ছবি দেখা যাচ্ছে। কবির, কখন উঠছো ঘুম থেকে? মিউট আনমিউট করে নাও। স্যার আমি ঘুমাই নাই। ঘুমাবি নাই? রাকিব, রাকিবকে দেখা যাচ্ছে না, হ্যাং। না স্যার, রাকিবকে আবার এই যে ওখানে আবার ফ্যানের নিচে আবার কি দেখা যায়, একটা সুতার মতো ফ্যানের ফ্যান দেখা যায় কেন রাকিব ওখানে? আচ্ছা জুথি বলো, জুথি কি অবস্থা, কখন উঠছো ঘুম থেকে? স্যার আমি তো সারাদিন ঘুমের মধ্যেই থাকি। ঘুমের মধ্যে থাকো? আচ্ছা ভালো। আচ্ছা আমি এগুলো আসলে কেন বলছি, আহ, আহ, এই বলছি এই জন্য যে আহ, আমাদের যে যে মানে ফিজিওলজিক্যাল যে ক্লক, ঘড়ি, আমার ঘুম আসে 10টায় সাপোজ, তাই না? আমি দুপুরে খাই 1:30টায়, হ্যাঁ, বিকেলে আড্ডা মারি, ঠিক আছে? এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো টোটাল ফিজিওলজির উপরে চাপ পড়ে, অর্থাৎ আমার ফিজিওলজিটা তো আমাকে আমাকে ওইভাবে তৈরি করে দেয়, ঘড়ির মতো, ঘড়ির কাঁটার মতো। এবং সেটি তোমাদেরকে দেখে আমার ছেলে মেয়ে আছে তো, আমি দেখি আর কি। তো এটি প্রচণ্ডভাবে ব্যাহত হচ্ছে, ওই সকাল দুপুর বিকাল রাত্র। আগে শুনতাম যে তোমার শীতগ্রীষ্ম নাই, তো ওর কোনো শীতগ্রীষ্ম নাই। আমার এক ভাইগনা আমার বাসায় আসছে, বুঝছো? আমার ভাইগনা ক্লাস 9-এ পড়ে। তো ওই পাবজি নামের একটা খেলা আছে না, খেলো না তোমার সবাই পাবজি? তো ও আমার বাসায় যে কদিন বেড়ালো, ওকে আমি দেখলাম মশারি টাঙায় নেয় যাতে করে মশা তাকে ডিস্টার্ব না করে, সে পাবজি খেলে। এবং আমি সকাল 6টায় যাব ঢাকা, এখান থেকে ওকে নিয়ে যাবো, মানে ও ঢাকায় বাসা ওর। সকাল 6টায় আমি 5:30টায় উঠে দেখি কি, ও নিচতলায় বসে, অর্থাৎ আমার বাসার নিচতলায়, দেখি কি লাইটের জলে কি করে যায়, দেখি যে সে কফি খাচ্ছে, চা খাচ্ছে,
আমি কি অটো নাকি তুমি ঘুমাও নাই? কয় না মামা, আমি তো সকালে 6টার সময় গেলে তো উঠতে পারবো না, সেজন্য ঘুমাইনি। অর্থাৎ সে সারা রাত ঘুমায় নাই ডিউ টু পাবজি। এই ছেলেটা আবার গাড়িতে একটু ঘুমাইলো, মনে করো। এই যে একটা অবস্থা। আমার তো ধরো এই যে এই সকালবেলা 6টার সময় ঢাকা গেলে আমার 7 দিন থাকে তোমার খারাপ, শরীর খারাপ, ভালো লাগে না। মানে অর্থাৎ এই যে 2 ঘন্টা আগে যে আমি ঘুম থেকে উঠলাম, এই 2 ঘন্টার এফেক্টটা থেকে যায় কয়েকদিন, বেশ কয়েকদিন থেকে যায়। মানে বায়োলজিক্যাল ক্লকটা আমার এখনো মোটামুটি ঠিক আছে কিছুটা। আমার বাবার একেবারেই ঠিক, মানে মানে প্রজন্ম থেকে প্রজন্ম, তোমাদেরটা আরো আরো বিপর্যস্ত। এবং একেবারে গিয়ে দেখা যাচ্ছে আমাদের মানে তোমাদের মানে ছোট ভাই কিংবা আমার ভাগ্না ভাগ্নি, তাদের ক্ষেত্রে একেবারেই বিপর্যস্ত। ওদের সকাল দুপুর রাত্র বিকাল বলতে কিছু নাই। এই যে বিষয়টা, এটা হচ্ছে বায়োলজিক্যাল ক্লক। তোমার বডি টেম্পারেচার অনেক সময় দিনের বেলা এক রকমের, রাত্রবেলা আর এক রকমের। কোনো কারণে যদি আমরা বলি না, অনেক সময় মেঘলার সময় কেমন লাগে, তোমাদের মুরব্বীরা বলে, খেয়াল করেছো? আকাশ মেঘলা করেছে তো তো তাদের তোমার কি ওই তখন হয় কি, এই বায়োলজিক্যাল ক্লক কিছুটা ইন্টারাপ্ট হয়। তুমি জার্মানিতে আর বাংলাদেশের সময়ের পার্থক্য কয় ঘন্টা জানো? সময়ের পার্থক্য জানো কয় ঘন্টা?